আচ্ছা, একা আসছেন, আপনি শুরু করে দিই। বাকিরা আসুক, আস্তে আস্তে জয়েন করুক। জি স্যার। আচ্ছা। স্যার গত ক্লাসে আমার একটা সমস্যা ছিল প্লাগইনের বিষয়ে। মানে লেখাগুলা ওখান থেকে যে কপি করি, আপনি দেখালেই মনে হয় ভালো হইতো। পিএইচপি রিলেটেড? ওই প্লাগইনের যে কোয়েরি প্লাগইন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হোমওয়ার্ক দিয়েছিলাম তো, তাই না? জি স্যার। হুম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি স্ক্রিনশটটা বন্ধ করি। আচ্ছা। হুম, দেখান। সবচেয়ে বড় সমস্যা কি, সব প্লাগইন যে কাজ করবে এরকম কোনো কথা না। গত হ্যাঁ ক্লাসে দেখছেন আমি যে প্লাগইন নামাইছি, ওইটাতেই কিন্তু অনেক হ্যাঁ কোডে ভুলভাল দিয়ে রাখছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটাই বুঝলাম। এই যে এখানে দেখেন, আমি এটা মার্কিং করে রাখছি। এই লেখাগুলা এখানে এসে এরকম হয় না। আমি কিছু দেখি না কেন? হ্যাঁ। আমি কি দেখি? এই আসছে 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 আসছে, হ্যাঁ, মাত্র আসছে। ও, এই যে এখানে হ্যাঁ, ইভেন এখানে এগুলো তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে তো এরকম হওয়ার কথা লেখা, কিন্তু এখানে সাদা হয়ে গেছে। মানে কাজ করে না এইগুলা। মানে কারণ কি? পুরা কোডটা দেখুন তো, পাশের উইন্ডোটা কাইটে দেন তো, আমি একটু দেখি তো। এটা স্ক্রিনশট তো, আচ্ছা আমি ও আচ্ছা, হ্যাঁ। মানে স্ক্রিনশট দিয়ে রেখে যে দিছি। এই ডাটাটা দেখতেছি, এটা জেসন ডাটার মধ্যে আছে, হ্যাঁ। এ পর্যন্ত দেখতেছি, আর পুরাটা হলে বোঝা যায়। আচ্ছা, পুরো আছে। আমি আর একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিছি, বড় স্ক্রিনশট। ও বাহ, পুরাই। বেশি বড় হয়ে গেছে। মানে যে এগুলো লেখা, এগুলো তো মনে হয় বুটস্ট্র্যাপ লেখা নাকি? জাভাস্ক্রিপ্ট, জেসন ফরম্যাটে লেখা। এই ফরম্যাটটার নাম হচ্ছে জেসন, যেটা দেখতেছেন। মনে করেন যে আমি এখান থেকে এই কয়টা জিনিস পর্যন্ত নিতে পারছি, এখান থেকে এই ফাংশন এটা, পর্যন্ত, ম্যাপ কন্টেনার ও, এই এই পর্যন্ত আমি একটা ম্যাপ ম্যাপ সেট করতে চাইছিলাম, এই পর্যন্ত হুম, নিতে পারছি। আর এগুলা সাদা হয়ে যায়। এ তো কমেন্ট করা, এগুলো সব সাদা হয়ে যায়, মানে এগুলা কাজ করে না। সাদা। ওগুলো ওই যে ওখানে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখতে হয়। স্ক্রিপ্ট ট্র্যাকেও ঢুকাছিলাম, এই যে এরকম সাদা হয়ে যায়। এই যে ও, আপনার স্ক্রিপ্টটা। ওটা তো ডিবের নিচে, ওই স্ক্রিপ্ট একটা শেষ হয়ে গেছে। তাই কি? হ্যাঁ, ওই যে 16 নম্বর লাইনের স্ক্রিপ্ট একটা, ষোলো হুম। নম্বর লাইনেই শেষ হয়ে গেছে, দেখছেন? ওই যে শেষের দিকে কার্সরটা নেন, ষোলো এই যে নম্বর লাইনের শেষের দিকে, হ্যাঁ, 16 নম্বর লাইনের শেষে শেষ হয়ে গেছে, তাই না? তারপর ডিভ নিছেন একটা, ডিভ নেওয়ার পরে তারপর যে ওয়ার্কার টার্কার যা লিখছেন, ওগুলা হচ্ছে জাভা স্ক্রিপ্ট কোড, কিন্তু লিখছেন এইচটিএমএল এর মধ্যে, বডির মধ্যে লিখছেন। বডির মধ্যে তার মানে স্ক্রিপ্ট ট্যাগ থাকতে হবে। হ্যাঁ, বলেন, বলেন, আপনি বলেন। এই যে এখানে যেরকম আছিল সেইভাবে নিয়ে বসেছি তো, কিছু কিছু হুম, লিঙ্কও এরকম হয় একবার, ব্রাকেটে লাল টকটক হয়ে যায়। ও, বুঝতে পেরেছি। যেগুলো ভুল থাকবে সেগুলো লাল টকটকা হয়ে যায়। আর হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে আপনার ওই এইচটিএমএল এ পড়ে গেছে। আচ্ছা, আবার পরে চেক করবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আপনার কোডটা সাদা হওয়ার আচ্ছা। কারণটা এইটাই, কোডটা সাদা আহ, হওয়ার কারণটা এটাই, জাভা স্ক্রিপ্ট কোড এইচটিএমএল এর মধ্যে পড়ে গেছে, এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে দিয়ে। স্যার বুঝতে পারছি। আচ্ছা।
হোমওয়ার্ক ছিল কি? স্যার আগের ক্লাসের হোমওয়ার্ক ছিল, প্লাগ ইন, হুম, তাছাড়া ছিল না। স্যার হোমওয়ার্ক কি মানে আপনাকেই দেখতে বলছে? হোমওয়ার্ক না, আমি তো কোনো কথাই হয়নি। অফিস থেকে দেখবে বলছে। দেখলে তো ভালো হইতো, তাহলে ক্লাসের সময় বাঁচতো। না সেটা আমি জানি না মানে আপনি কি কারণ আমরা ওয়ার্ডপ্রেস এলিমেন্টের সবাই পাই ওখানে, মানে আরেকজন দেখে তো। ও আচ্ছা আচ্ছা। তো অফিসে কথা বলতে হবে। একজন হোমওয়ার্ক দিচ্ছেন, এটা দেখতে আর কতক্ষণ সময় লাগবে বলেন? হম, আমি দিচ্ছি সেটা। আচ্ছা, তাহলে ডাউনলোড করে ইনস্টল করব। আপনি দেখাইতে পারবেন কি কি আছে? হ্যাঁ দেখাতে পারবো, আমার কাছে আছে, ভিজুয়ালে আছে। তাহলে দেখান, আমি দেখি। আচ্ছা। ভাই টিডব্লিউএস টা দাও, ওই জায়গাটা দিয়ে দিই। হুম, আচ্ছা, সামনে নয় মতো তোমার একটা কল দিয়ে কল অ্যাড করো, স্ক্রিন শেয়ার দাও। এই যে এটা এরকম, হুম, মানে ওখানে ক্লিক দিলে ছবি দেখাবে। কিন্তু এটা তো নর্মাল এইচটিএমএল করা যায়। কিন্তু ওখান থেকে নিয়ে করছি, আপনি প্লাগ ইন ইউজ করতে বলছেন তো সেজন্য প্লাগ ইনে দিছি। না, সেটা আমি দেখি। অ্যাঙ্কর ট্যাগের ভিতর ছবি দিয়ে দিবেন, তাহলে সেই ছবিটা ওপেন হয়ে যাবে ব্রাউজারে। হ্যাঁ নর্মালি হ্যাঁ, করা যায়। আচ্ছা, পরের প্লাগইনটা দেন দেখি। স্লাইডার এগুলো করার চেষ্টা করছি খুব, কিন্তু ঝামেলার জন্য করতে পারিনি। চেষ্টা করছেন, এটাই বড় কথা। কিচেনও পরিষ্কার করে দিত না, সব যে গরম লাগে সৌন্দর্য। যা যে এটা স্লাইডার বানাইতে চাইছিলাম কিন্তু এর নিচে নিচে আইছে, স্লাইডার হয় নাই। হম, যতদূর মনে হয় সিএসএস পাই নাই। এরকম। আচ্ছা, পরেরটা দেখান। আল্লাহ, এই চেক বক্স, হম, আর নর্মালি এরকম। করা যেত না? নর্মালি করা যেত। আচ্ছা, দেন পরেরটা দেখুন। এটা তো ফ্রম, ভ্যালিডেশন করা হয়েছে? হ্যাঁ। ফর্মটা ভ্যালিডেশন করা হয়েছে? না, সাবমিট করলে কি হয়? সাবস্ক্রাইব করলে কি হয়? কিছুই হয় না। এমনি ফর্ম? তাহলে তো এইচটিএমএল দিয়ে করা যায়। যে যে করে কি হইলো? যে করে হ্যাঁ, কিছু হইলো না তো। হ্যাঁ করা যায়, কিন্তু প্লাগ ইন ইউজ করে দিছি। হম, ঠিক আছে। ঠিক আছে, আমি এটা পরে তাহলে মার্ক দিয়ে দিব। নে আপাতত আপনাদের ক্লাস শুরু করি, চলো। আচ্ছা। একটু যদি আমি গত ক্লাসে কি করেছি বলতে পারেন, রিভাইজ করি দেখি কি করেছি গত ক্লাসে। ইএসপি শুধু ডাটা একটা টাইপ এগুলা। ফাইল। আচ্ছা আচ্ছা। ইয়াও দেখেছি, মনে হয় অপারেটর দেখেছি।
না, অপারেটর দেখিনি, কমান্ড দেখছি, ভেরিয়েবল দেখেছি, ভার্ব ইউজ করে ডাটা টাইপ দেখেছি। ওকে, কমেন্টস পর্যন্ত দেখছি, তাই না? এইটা দেখা শুরু করি। ওকে, লেসন 2 আজকে শুরু করতেছি কোথা থেকে? কোর্স থেকে, তাই না? সিঙ্গেল ডাবল কিউ ইউ ও টি এফ, কোর্স ডট পিএইচপি। এখান থেকে শুরু করি, যে কত পর্যন্ত যাওয়া যায়। একটা ফাইল নিলাম। কোর্স আছে, সিঙ্গেল কোর্স আছে, ডাবল কোর্স আছে। ছোট তফাৎ আছে সিঙ্গেল কোর্স ডাবল কোর্সের মধ্যে। হ্যাঁ, আপনি একটা টেক্সট, সেটা সিঙ্গেল ইনভার্টেড কমার ভিতরে লিখতে পারেন। মনে করেন এখানে একটা হ্যালো ওয়ার্ল্ড, সাথে আপনি একটা ব্রেকও দিতে পারেন। এটা ডাবলের মধ্যে লিখছি, আর এটা হচ্ছে কি আমি সিঙ্গেলের মধ্যে লিখছি। দেখুন এটা কাজ করে কিনা, দুটোই কাজ করার কথা। চলেন, আমি জ্যাম্প কি চালু আছে আমার? না, এই যে দেখেন নিচে কোথাও জ্যাম্প চালু নেই, মাউস দিয়ে চেক করে নিলাম। তাহলে এইখানে এখন আমি সার্চ করি জ্যাম্প। ও আচ্ছা, আমার এখানে মানে সরাসরি চালু করা লাগে, এমনি চালু হয় না। ওকে, সি ড্রাইভে জ্যাম্পের ভিতরে, জ্যাম্পের মধ্যে জ্যাম্প কন্ট্রোল প্যানেল, এটা ওপেন করি। এটা হচ্ছে কি স্টার্ট, স্টার্ট দুটো স্টার্ট দিয়ে দিই। ওকে, তাহলে দুইটা ফাইলই চালু হয়ে গেছে। তাহলে আমি অ্যাপাচি বরাবর অ্যাডমিনে ক্লিক করি, এটা চালু হয়ে যাবে। দেন আমাকে কি করতে হবে, আপনাদের ব্যাচে ঢুকে আজকে যে ফাইলটা এটা চালু করলাম। দেখেন দুইটাই কিন্তু আসছে, হ্যালো ওয়ার্ল্ডও এসেছে, হ্যালো ওয়ার্ল্ড 2 এসেছে। কিন্তু দুইটা আমি আলাদা ইনভার্টেড কমার ভিতরে লিখেছি। হ্যাঁ, এটা ডাবল ইনভার্টেড কমা, এটা হচ্ছে সিঙ্গেল ইনভার্টেড কমা। তাহলে তফাৎটা কি হলো? তফাৎটা হচ্ছে, মনে করেন একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের যে কোনো নাম নেই, আমি বললাম ভেরিয়েবলের নাম হচ্ছে কি, মনে করেন সিটি। সিটি এর ভিতরে মান অ্যাসাইন করে দিলাম, মনে করেন ঢাকা। তাহলে এইখানে আমি হ্যালো ওয়ার্ল্ড না লিখে ওয়ার্ল্ড এর জায়গায় সিটি দিয়ে দিলাম। আবার 4 নম্বর লাইনে হ্যালো ওয়ার্ল্ড এর না লিখে ওয়ার্ল্ড এর জায়গায় সিটি দিয়ে দিলাম। এখন মনে রাখেন, প্রথমটা হচ্ছে ডাবল ইনভার্টেড কমার ভিতরে, পরেরটা সিঙ্গেল ইনভার্টেড কমার ভিতরে। এখন যদি আমি আউটপুটে যাই, তাহলে কি দেখতে পাচ্ছি? একটা রিলোড দিই আগে। দেখেন হ্যালো ঢাকা সুন্দর মতো আসছে, কোনো সমস্যা নেই। কিন্তু সিটি এর মধ্যে যখন লিখছি, মানে সিঙ্গেল ইনভার্টেড কমার ভিতরে যখন লিখেছি, তখন কিন্তু আমার ভেরিয়েবল কাজ করেনি। এই যে আমার ভেরিয়েবল কাজ করেনি। ঢাকার মধ্যে ভেরিয়েবল কাজ করেছে ডাবল ইনভার্টেড কমার ভিতরে, সিঙ্গেল ইনভার্টেড কমার ভিতরে ভেরিয়েবল কাজ করে নাই। তো এইটা হচ্ছে গিয়ে ডাবল ইনভার্টেড কমা সিঙ্গেল ইনভার্টেড কমার ভিতরে তফাৎ। তো সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে যদি আমি ভেরিয়েবল কাজ করতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে যে কনকেট অপারেটর যোগ করে কাজ করতে হবে। এই ডট দিলাম, এটা নিলাম, দেন হচ্ছে গিয়ে আমি এটা দিয়ে দিলাম। তার মানে কি, হ্যালো একটা শব্দ, সাথে তার কি আছে, এই যে স্পেস আছে, দেন ডট দিয়ে বাকিটা যেটা, এটা মানে যুক্ত করে দিয়েছে একটার সাথে আরেকটা। তখন সিটিটা আমার কাজ করবে না। হ্যাঁ, সিটিটা যেহেতু ইনভার্টেড কমার ভিতরে কাজ করবে না, এটা পরে আমি আবার ডট দিয়ে আবার ইনভার্টেড কমা দিয়ে এটা দিয়ে দিলাম, হ্যালো ঢাকা 2। দেখি এবার কাজ করে কিনা। হ্যাঁ, হ্যালো ঢাকা 2 এটা আসছে। তো আপনি এই যে কনকেট করে আলাদা আলাদা করে ভেরিয়েবলের মানটা দিতে পারেন, অথবা আপনি ডাবল ইনভার্টেড কমার ভেতরে সরাসরি ভেরিয়েবল ব্যবহার করতে পারেন। এইটা স্যার তফাৎটা কি হ্যালো, বোঝা গেছে? হ্যাঁ, বলুন। স্যার হ্যালো, তারপর হ্যালো কোটেশনের ওখানে স্পেস দেওয়ার কারণ যাতে মানে এখানে স্পেস করে একটা ও ঢাকার আগে আমি স্পেসটা হুম, যদি না দিই, তাহলে দেখেন একটা লেগে রিলোড আসবো। দিই, লেগে গেল। একটা স্পেসের জন্য এই স্পেসটা দিয়েছি।
এর পরের স্পেসটা ডাজন্ট ম্যাটার, এটা জাস্ট কোডের সৌন্দর্য বাড়ানোর জন্য দিছে। আপনি চাইলে পরের স্পেস গুলা কাটিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। স্পেস গুলা থাকলেও যা, না থাকলেও তাই। যে আমি কন্ট্রোল এস দিলে অটোমেটিক গ্যাপও দিয়ে দাও, কারণ হচ্ছে আমার এই ভিএস কোডে প্রিটিয়ার নামে একটা কোড ফরম্যাটার আছে, কোড অটোমেটিক সুন্দর মতো ফরম্যাট করে দেয়, এর জন্য এটা হচ্ছে। আচ্ছা, তাহলে এইটুকু, ওটাই হচ্ছে কথা। আহ, এই অপারেটর গুলা দেখতে পাচ্ছেন, অপারেটর মানে হচ্ছে চিহ্ন। যেমন যোগ, এটা একটা চিহ্ন, এটা দেখলে আমরা কি বুঝি? তো এটা যোগ করতে হবে। মাইনাস, এটাও কি একটা চিহ্ন, এটা দেখলে আমরা কি বুঝি? যে এখানে বিয়োগ হবে, তাই না? তো আসেন প্রথমে আসি অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে কি কি আছে। হ্যাঁ, কমেন্ট করে দিলাম। কমেন্ট করে দেওয়ার পরে এই যে আসছে, এখন কি করতে চাচ্ছি, এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমি অ্যারিথমেটিক অপারেটর আপনাকে দেখাই দিতে চাচ্ছি। আমি এখানে কমেন্ট করে দিয়ে দিই, যা যা আছে সব কটা দিয়ে দিই। আর একটা আছে যোগ, দেন কি আছে বিয়োগ, গুণ মানে স্টার, ফরওয়ার্ড স্ল্যাশ মানে ভাগ, পার্সেন্টেজ মানে মডিউলাস বা ভাগশেষ, আর কিছু আছে ডাবল স্টার আছে। এটা অ্যাডভান্স পিএইচপি, মানে পিএইচপি ভার্সন আপার লেভেল হলে ডাবল স্টারটা কাজ করবে, পুরাতন পিএইচপি ভার্সনে কাজ করবে না। ডাবল স্টার মানে হচ্ছে পাওয়ার। তো এখন যদি আপনি পিএইচপি কোডের মধ্যে কোথাও দেখেন ডাবল স্টার আছে, তাহলে কি বুঝবেন? সেখানে নাম্বারের উপর পাওয়ার আছে। যেমন এ স্কোয়ার, তার মানে এ ডাবল স্টার টু লিখতে হবে। আবার মনে করেন টু টু দি পাওয়ার থ্রি, এটা যদি বুঝাইতে চান টু টু দি পাওয়ার থ্রি, তাহলে কি করতে হবে? টু ডাবল স্টার থ্রি, কত আসে বলেন তো? এইট আসে। আচ্ছা, তাহলে এইট গুলা হচ্ছে কি আপনার কি অ্যারিথমেটিক অপারেটর। এরপরে আপনার এখানে যে অপারেটর আছে সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। দেখি লজিক্যাল অপারেটর কি কি আছে। লজিক্যাল অপারেটরের মধ্যে আছে হচ্ছে গিয়ে যেগুলো হচ্ছে ইসের জন্য ইউজ হয়, ইফ এলস এর মধ্যে বেশি ইউজ হয়, লজিকের ক্ষেত্রে বেশি ইউজ হয়। হ্যাঁ, যেমন হচ্ছে একটা হচ্ছে এন্ড। এন্ড মানে কি বোঝায়? এবং। পিএইচপি তে কিন্তু আপনি এন্ড চাইলে এইভাবেও লিখতে পারেন, এ এন্ড ডি। তারপর হচ্ছে পিএইচপি তে আপনি অর চাইলে ও আর লিখতে পারেন, অথবা এই যে পাইপ, যেটা ডাবল স্ট্যান্ড পাইপ অপারেটর, এইটা দিয়ে দিতে পারেন। এটা মানেও হচ্ছে অর, আর শুধু অর লিখলেও অর হয়। আবার আছে কি একটা আশ্চর্যবোধক চিহ্ন, এটা মানে হচ্ছে নট। তাহলে অ্যান্ড আছে, অর আছে, আর কি আছে? নট আছে। তো এই হচ্ছে গিয়ে আপনার কি বলে, আপনার লজিক্যাল অপারেটর। চলেন সামনে বাড়ি, আর কি আছে দেখি। কম্পারিজন অপারেটর, নামের মধ্যে এটার ঘ্রাণ পাওয়া যাচ্ছে যে আমি কম্পেয়ার করতে চাচ্ছি, কোনো কিছুর সাথে তুলনা করতে চাচ্ছি। আচ্ছা, আমাকে এআই দিয়ে দিয়েছে, তাহলে আপনি দেখেন। ডাবল ইকুয়াল টু, এটা মানে কি? দুইটার মান তুলনা করতেছে, যে এ এর মানও 5, বি এর মানও 5, জাভা স্ক্রিপ্টে করেছিলাম, মনে আছে? তাহলে দুইটার মান তুলনা করার জন্য এই যে ডাবল ইকুয়াল টু ইউজ হয়। ট্রিপল ইকুয়াল টু, এটা শুধু মানও দেখে না, তার সাথে কি দেখে? ডেটা টাইপও দেখে। মনে করেন একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের মান নিলাম এক্স, এক্স এর মান নিলাম 10। আরেকটি ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের নাম নিলাম ওয়াই, ওয়াই এর মানও নিলাম 10, কিন্তু সেটা ইনভার্টেড কমার ভেতরে নিলাম 10। এখন দুইটাই যেহেতু 10, আপনি যদি এক্স ডাবল ইকুয়াল টু ওয়াই লেখেন, তাহলে এটা হচ্ছে ট্রু। এক্স ডাবল ইকুয়াল টু ওয়াই, এটা কি? ট্রু। কিন্তু আপনি যদি এক্স ট্রিপল ইকুয়াল টু ওয়াই দেন, তাহলে কিন্তু এটা আবার ট্রু হবে না।
এটা হয়ে যাবে ফলস, মিথ্যা। কেন? কারণ ডাবল ইকুয়াল টু দিলে সে শুধু দেখবে ভ্যালুটা, এটার ভ্যালু এক্স এর ভ্যালু 10, ওয়াই এর ভ্যালু 10। ট্রিপল ইকুয়াল টু দিলে তখন সে শুধু ভ্যালু দেখবে না, সাথে একটা চেঞ্জ আছে, ডাটা টাইপও দেখবে। তাহলে এইটার ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার, এইটার ডাটা টাইপ হচ্ছে স্ট্রিং। তাহলে এখানে ম্যাচ করতেছে না, তখন সে বলবে যে না, এক্স ট্রিপল ইকুয়াল টু ওয়াই, এটা ফলস। এই একইভাবে আছে নট ইকুয়াল টু, নট ডাবল ইকুয়াল টু। নট ইকুয়াল টু মানে হচ্ছে দুইটার মান এক না। এখানে বলছে এক্স এবং ওয়াই এর মান এক না, এক্স এর মান 10, ওয়াই এর মান 10, তাহলে এটা মিথ্যা। কিন্তু এর নট ডাবল ইকুয়াল টু আবার সত্য হয়ে যাবে। কারণ কি? কারণ ওখানে বলছে এক্স এর মান এক না অথবা তাদের টাইপ এক না, তখন বলবে যে হ্যাঁ এটা ট্রু। এভাবে কাজ করে। গ্রেটার দেন তো চিনেন, লেস দেন বা স্মলার দেন এটাও চিনেন, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু। এই হচ্ছে আপনার কি কম্পারিজন অপারেটর। এই কম্পারিজন অপারেটর নিয়ে কোনো কোশ্চেন আছে? আমরা কিন্তু জাভা স্ক্রিপ্টে দেখছিলাম এই অপারেটরটা নিয়ে। না থাকলে এই অপারেটর প্রেসিডেন্সে চলে যায়। এটা কিছুই না, কার ভ্যালু কার থেকে কত বেশি, হ্যাঁ, এটা হচ্ছে অপারেটর প্রেসিডেন্স। মানে হচ্ছে ছোটবেলায় আগে সরলের অঙ্ক করতাম যখন, তখন কি করতাম? ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতাম, দেন সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতাম, দেন থার্ড ব্র্যাকেটের কাজ করতাম, দেন এর নামে একটা অপারেটর ছিল, এর কাজ করতাম, দেন ভাগ গুণ, দেন পরে যোগ বিয়োগ, এভাবে করতাম, তাই না? এইটাই হচ্ছে প্রিফারেন্স, মানে কার্ডটার আগে কার্ডটা করব। এই যে আমাকে এআই দিয়ে দিয়েছে, আমার মুখস্থ করা লাগে না। এখানে দেখেন ফার্স্ট ব্র্যাকেটের কাজ সব থেকে বেশি গুরুত্ব পায়, দেন কার কাজ গুরুত্ব পায়? ওই যে ডাবল স্টার বা পাওয়ার যেটা। দেন এই যে যোগ ভাগ মডিউলাস, মডিউলাস মানে ভাগশেষ, এদের প্রিফারেন্স পায়। দেন যোগ বিয়োগ, এগুলা পায়। দেন ওই যে অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটা প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, গুণ ইকুয়াল টু, ভাগ ইকুয়াল টু, এই অপারেটর গুলা প্রায়োরিটি বা গুরুত্ব সবার শেষে। এইভাবে হচ্ছে অপারেটর প্রেসিডেন্স কাজ করে। আসেন কিছু ম্যাথমেটিক্যাল ফাংশন দেখি। ম্যাথমেটিক্যাল ফাংশন হচ্ছে ম্যাথ রিলেটেড ফাংশন। যেমন ফ্লোর করেছিলাম আমরা জাভা স্ক্রিপ্টে, তারপর কি করেছিলাম, সেল করেছিলাম, তারপর কি রাউন্ড করেছিলাম। এই যে এখানে কিছু ম্যাথমেটিক্যাল ফাংশন আছে, এগুলাই। এবিএস মানে অ্যাবসোলুট ভ্যালু, মানে এটা কোনো নেগেটিভ সাইন নেই। আপনি যদি এবিএস এর মধ্যে মাইনাস দিয়ে কোনো মার্ক দিয়ে দেন, তাহলে এটা প্লাসে দেখাবে। এটা হচ্ছে এবিএস এর কাজ। সেল মানে সিলিং বা ছাদ, হ্যাঁ, তার মানে দশমিক যুক্ত কোনো সংখ্যা থাকলে এটা স্যার পরের সংখ্যা নিয়ে যাবে। উদাহরণস্বরূপ মনে করেন আপনি যদি 4.2 লেখেন, ও এটাকে 5 করে দিবে। আবার ফ্লোর হচ্ছে উপরে যতই থাকুক এটা নিচের দিকে আসবে। আপনি যদি এখানে 4.2 লেখেন, তাহলে এটা 4 করে দিবে। অথবা 4.9ও লিখেন না কেন, এটা আগেরটা মানে ফ্লোর নিচের দিকে 4 করে দিবে। ঠিক তেমনি রাউন্ড আছে, রাউন্ড কি করে? রাউন্ড হচ্ছে আপনি যদি 4.5 লিখেন, তাহলে সে সেটাকে 5 করে করবে। 4.5 লিখলে 5 করে ফেলবে। কিন্তু 4.4 যদি লেখেন, তাহলে সেটা আবার 4 করে ফেলবে। কারণ রাউন্ড হচ্ছে দশমিকের 5 সংখ্যা হয়ে গেলে পরেরটাই চলে যাবে, নয়তো তার আগেরটাই চলে আসবে। মেক্স হচ্ছে একটা ফাংশন, তার ভিতরে কতগুলো নাম্বার কমা দিয়ে সেপারেট করে দিলে সে বলে দিবে ওই নাম্বার গুলার মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা। মিনিমাম হচ্ছে, মনে করেন আপনি মেক্সে বলেছেন 6,5,17, এই তিনটার মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা? 17। তাহলে মেক্স রিটার্ন করবে 17। একইভাবে মিনিমাম ফাংশন যদি দেন, তাহলে তিনটা বা 10টা থাকুক বা 50টা থাকুক, তার মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটা, মিনিমাম ফাংশন, সেটা আমাকে দিয়ে দেবে। মানে হচ্ছে পাওয়ার, আর কিছু না। ওই যে ডাবল স্টার ইউজ করেছিলাম না, যেরকম হচ্ছে একটা পাওয়ার নামে একটা ফাংশন আছে, যেটা হচ্ছে পাওয়ার। আর স্কোয়ার রুট হচ্ছে রুট করে, যেমন 749 জানি, তাহলে 49-এর স্কোয়ার রুট কত? 7। বা 6 6 36, তাই না?
তাহলে 6 × 6 36, নিজেকে নিজে গুণ করে দিলে যেই সংখ্যাটা আসে সেটাই হচ্ছে বর্গ। আর বর্গমূল হচ্ছে গিয়ে তার ঠিক উল্টা। মনে করেন 3 কে 3 দিয়ে গুণ করেন, কত হয়? 3 × 3 = 9। তাহলে 9 কে যদি আপনি রুট করেন বা বর্গমূল করেন, তাহলে 9-এর বর্গমূল হচ্ছে 3। তো স্কোয়ার রুট হচ্ছে এরকম একটা ফাংশন যেটা দিয়ে আপনি রুটের কাজ করতে পারবেন। তো এগুলা কিছু ম্যাথমেটিক্যাল ইম্পর্টেন্ট ফাংশন, যেই ফাংশন গুলো আমি তৈরি করি নাই। এই ফাংশন গুলা কে তৈরি করেছে? পিএইচপি তৈরি করে দিয়েছে। তাহলে আমার লাভ কি? এগুলা দেখে দেখে রাখেন, ধারণা নিয়ে রাখেন, যখন প্রোগ্রামিং বানাবো তখন এগুলা ইউজ করব মনে থাকলে। আর পিএইচপি তে হাজার খানিকের উপর বিল্ট ইন ফাংশন আছে, তো এত ফাংশন তো মনে রাখা সম্ভব না। কাজ করতে করতে যখন যেটা কাছে চলে আসবে সেটা মনে রাখলেই ভালো। কন্ট্রোল স্টেটমেন্ট, এটা একটু দেখাই। এরপরে একটা বড় জিনিস আছে, হ্যাঁ, এটা আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেশন, কিভাবে ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেট, আচ্ছা এটা আমি বিস্তারিত পরে আলোচনা করব। আপাতত আমি আহ এটা একটু দেখি। ইফ, এলস, ইফ, সুইচ, টার্নারি, নাল সেফ, এই কটা অপারেটরটা একটু দেখি, হ্যাঁ। ওরে বাবা, এতগুলা কেন? আমি আপাতত ইয়ার করে দিই, কি জানো, ইফ, এলস, এলস ইফ, এই তিনটার কাজ শিখাই। এটা আমরা জাভা স্ক্রিপ্টে অলরেডি করে আসছি। একদম সেম। মনে করেন একটা ভেরিয়েবল নিলাম হচ্ছে গিয়ে এইচ লিখলাম, এইজ একটা দিয়ে দিলাম। দেন এখানে বলি হচ্ছে যদি এইজ 18, আচ্ছা 12 ইয়া করে, হ্যাঁ, যদি এইজ, ভেরিয়েবল এইজ যদি ছোট হয় কার থেকে, 12 থেকে, 12 ছোট অথবা সমান, তাহলে ইকো করো হচ্ছে গিয়ে ইউ আর আ চিলড্রেন। তো করো কি? ইউ আর আ চিলড্রেন, ইউ আর চাইল্ড। দেন এটা যদি ম্যাচ না করে, যদি আরো বেশি হয়, হ্যাঁ, এলস, এই যেখানে দুটো শর্ত দিয়ে দিলাম যে এই বড় 12 থেকে অথবা ছোট 19 থেকে, তাহলে কি আসবে? ইউ আর আ টিনেজার। দেন হচ্ছে গিয়ে আবার এলসিফ দিয়ে দিলাম। এলসিফ দিয়ে বললাম এই যদি 19-এর থেকে বড় হয়, আর যদি মনে করেন 30-এর থেকে ছোট হয়, ইউ আর অ্যান ইয়াং অ্যাডাল্ট। ঠিক আছে, এটা জোয়ান অ্যাডাল্ট। এলসিফ দিয়ে দিই, দিয়ে বলি এই যদি ভাইয়া এন্ড আর বড়, ওর কি একই জিনিস? না এন্ড হচ্ছে দুইটাই মিলান লাগবে, অর হচ্ছে যে কোনো একটা মিললে চলবে। 50-এর কম হইলে তাহলে তাকে আমি বললাম হচ্ছে তুমি একটা অ্যাডাল্ট। এখানে একটা ইরর আসছে, কারণ কি? Also, আর ধুর কোনো ইরর ছিল না, হুদাই মাথা নষ্ট ধুর। আচ্ছা, এখানে আবার বলতে পারি else if age বড় 50-এর থেকে, আর age ছোট 100, না 130 দিয়ে দিলাম, বা 140 দিয়ে দিলাম, অথবা সে মানুষ বাঁচানো, ইউ আর ওল্ড পার্সন। এলস দিয়ে দিই ইউ আর নট হিউম্যান। আচ্ছা দিয়ে দিই তুমি একটা হিউম্যান না, আত্মা টাত্মা হইতে পারে। তো এখানে আবার এন্ড দিয়ে দিই, হ্যাঁ, এন্ড এইজ বড় কার থেকে? বড় অথবা সমান 0-এর থেকে।
তো 0 থেকে যদি কম হয় এজ কখনো, তাহলে সে যে বলবে ইউ আর নট আ হিউম্যান। অথবা 140-এর থেকে বড় হয়ে যায় যদি, তখন আবার বলবে ইউ আর নট আ হিউম্যান। তাহলে এখানে শর্তগুলা দেখেন। প্রথমে কি বলছে, একটা শর্ত বলছে এজ 0 থেকে 12-এর মধ্যে, তখন বলবে কি ইউ আর আ চাইল্ড। যদি এই শর্ত না মিলে তখন পরেরটায় যাবে। যদি কখনো শর্ত মিলে যায় তাহলে কখনোই পরেরটায় যাবে না, যদিও পরেরটা যদি সত্যি হোক আর না হোক, কখনো পরেরটায় যাবে না। এটাই হচ্ছে শর্ত, যে আপনার কি বলে ইফ এলস এর কাজই হচ্ছে এটা, যে একটা কন্ডিশন যদি ফিল আপ হয়ে যায় তাহলে আর হাজারটা কন্ডিশন ফিল আপ করুক, ডাজন্ট ম্যাটার, ওর ওই কন্ডিশনের কোডটাই রান হয়ে যাবে। আচ্ছা চলেন এটা একটু রান করি, এটা অনেকক্ষণ রান করলেন তাই না? লোকাল হোস্ট, ইউ আর এ ইয়াং অ্যাডাল্ট, 20-এর মধ্যে আসছে তাই না? বললাম এইজটা হচ্ছে -20। তাহলে কি বলছে, ইউ আর নট আ হিউম্যান, মাইনাস কোনো মার্ক স্যার, হইলো? হ্যাঁ বলেন। ওই প্রথম ইলসিপটা যে S12 হুম, অ্যান্ড হলো S19-এর ছোট। ছোট, হ্যাঁ এই জিনিসটা হুম, বুঝলাম না। মানে এজটা বড় হবে 12 থেকে, তাহলে 12 থেকে বড় এজ কত হয়? 13 হইতে পারে, 14 হুম হইতে পারে, হুম 500 হইতে পারে 12 থেকে বড়। কিন্তু আবার বলছি এবং 19-এর থেকে ছোট। তাহলে রেঞ্জটা বলে দিচ্ছে যে 12 থেকে বড় হবে কিন্তু 19-এর ছোট অথবা সমান। মানে 19-এর মধ্যে থাকতে হবে তাহলে। 19-এর মধ্যে। 12 থেকে 19-এর মধ্যে থাকলে শো করাবে ওটা। হ্যাঁ টিনেজার বলে এইটা। এই যে 13, 14, 15 প্রত্যেকটা শেষে দেখেন 10 লেখা আছে। এই এই যে যারা থাকে তাদেরকে বিদেশিরা কি বলে? টিনেজার বলে, বুঝছেন? তো এই যে 12 থেকে 19, 19 টিন আছে তাই না? এই এই যে হচ্ছে ইউ আর এ টিনেজার। 19-এর তারপরেরটা থেকে হচ্ছে বড় যখন আছে অ্যাডাল্ট দিয়ে দিছি, ইয়াং অ্যাডাল্ট। 20-এর থেকে ছোট 19, আর হচ্ছে 30-এর 30-এর ছোট, থেকে 30-এর ছোট। এর মধ্যে। হুম। আর 30 থেকে 50-এর মধ্যে আবার দিছি ইউ আর এ অ্যাডাল্ট। আর আপনার 50 থেকে 100-এর মধ্যে, 140-এর মধ্যে বুড়া মানুষ দিয়ে দিছি। আর হচ্ছে গিয়ে আপনার এর বাহিরে যাই থাকুক না কেন সেটা বলবে যে তুমি মানুষ না, ইউ আর নট এ হিউম্যান, এটা বলবে। আচ্ছা, বুঝছি। এই হচ্ছে একটা কন্ডিশন, এর মধ্যে যদি কোনো কন্ডিশন ফিল আপ হয়ে যায় পরেরটা কিন্তু রান হয় না। এই যে এইজ 200 দিচ্ছি, এখন যদি রিলোড দিই তা বলবে কি ইউ আর এ হিউম্যান। কিন্তু এইজ যদি আমি মনে করেন 45 দিয়ে দিই, তাহলে কি বলতেছে? ইউ আর অ্যান অ্যাডাল্ট। তো এটা হচ্ছে এলস ইফ, এলস ইফ এর একটা উদাহরণ। হ্যাঁ, আমি একটা সুইচ কেসের উদাহরণ দিই। যখন আপনার যে এরকম গ্রেটার দেন স্মলার দেন লাগবে না, হ্যাঁ, জাস্ট একটা ভ্যালু থাকবে সেটার সাথে আপনি ম্যাচ করবেন, তখন সুইচ কেস ইউজ করাটা ভালো, ওটা তাড়াতাড়ি কাজ করে। উদাহরণ দিই, হ্যাঁ, সুইচ কেস একটা ভেরিয়েবল নিচ্ছে, ভেরিয়েবলটার নাম হচ্ছে ডে বা দিন। ভেরিয়েবলের ভিতর কি রেখেছি? আজকের দিন মানডে সম্ভবত, তাই না? মানডে দিয়ে দিয়েছি। দেন দেখেন সুইচ কেসের মধ্যে অনেকগুলা দিয়েছি, বিশেষ করে 8টা দিয়ে দিয়েছি, হ্যাঁ। প্রথমে হচ্ছে ডে এর ভিতরে কি আছে? মানডে। তো সুইচের মধ্যে বললাম হচ্ছে তুমি প্রথমে একটা ব্র্যাকেট দিয়েছি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তার ভেতরে পাস করে দিয়েছি কাকে? ডে কে। তার মানে আমি ডে এর মান দেখতে চাচ্ছি। তো দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ওপেন, আর এই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ একদম নিচে করে দিয়েছি। এখন ভেতরে কি আছে? ভেতরে কতগুলা কেস আছে। কেসটা কি? ডে এর মান হইতে পারে কামাল, ডে এর মান হইতে পারে জামাল, অন্য কিছু, যে কোনো কিছু, বাংলাদেশ, যেমন চা হইতে পারে। আমি কেসের মধ্যে ওইটা মিলাচ্ছি যে ডে এর মান যদি কি হয়? স্যাটারডে হয়, তাহলে ইকো করো কি? টুডে ইজ স্যাটারডে, তারপরে ব্রেকটা দিয়েছে, তার মানে এটার কাজ এখানে শেষ।
কিন্তু ও যদি না মিলে, কেসটা যদি না মিলে, তাহলে এটার ভেতরে ঢুকবে না। তখন তারা কোথায় চলে যাবে, পরেরটায় চলে যাবে, মিলাই দেখবে যে সানডে মিলে নাকি ডে এর সাথে, মিললে এই কাজগুলা করে ফেলবে। যদি না মিলে তখন পরেরটায় যাবে। এইভাবে যখন যে দিন পাবে তখন সেই দিনটা প্রিন্ট করে ফেলবে। আসলে এখানে একটা ইকো করে একটা ব্রেক নিই, যাতে এই লাইনটা নিচে আসি। একটু রিলোড করি। টুডে ইজ মানডে, বা আপনি এখানে দিয়ে দিলেন যে ডে হচ্ছে কি আজকে ওয়েনসডে, তাহলে এখানে যদি আপনি দেন টুডে ইজ ওয়েনসডে। অথবা আপনি ডে এর মধ্যে দিয়ে দিলেন কি ঢাকা, তাহলে এখানে দেখেন আউটপুটে কি আসছে, ইনভ্যালিড ডে। তার মানে ঢাকার সাথে এটা ম্যাচ করে না। স্যার, এটা হচ্ছে সুইচ কেস। হ্যাঁ বলুন। যদি ব্রেক না দিই? তাহলে ম্যাচ করার পরে যা যা আছে সব রান হয়ে যাবে। ব্রেক মানে কাজটা ওইখানে থামা দাও। ব্রেক ছাড়া করি, চলেন বলছি। হ্যাঁ, ব্রেক ছাড়া করে দিই। ব্রেক মানে হচ্ছে কাজটা এখানে শেষ। কিন্তু ব্রেক যদি না দেন, তাহলে মনে করেন আমি দিয়ে দিলাম কি, ডে এর ভিতর দিয়ে দিলাম মনে করেন সানডে দিয়ে দিলাম, তাহলে ও একবার কেস ম্যাচ করবে, এরপরে যা পায় সব ম্যাচ করবে। টুডে ইজ সানডে, টুডে ইজ মানডে, টুইসডে, দেখছেন সানডের পরে যা যা পেয়েছে প্রত্যেকটাকে সে ম্যাচ করে প্রিন্ট করে ফেলেছে। কারণ ও ব্রেক পায়নি। যখনই ব্রেক পায়নি তখন ও লাইসেন্স পেয়ে গেছে যা ইচ্ছা তাই রান করো। তখন সে যা যা পেয়েছে, বাকি যে কন্ডিশন মিলুক আর না মিলুক, ও রান করে দিছে। কিন্তু আপনি যদি ব্রেক করে দেন, তার মানে কন্ডিশনটা এখানে মিলার পরে সুইচ লুপটা বা সুইচ স্টেটমেন্টটা ওইখানে ব্রেক মানে থেমে যাবে, আর কাজ করবে না। এবার যখনই একটা কন্ডিশন মিলবে, ওটা ভেতরে যে কাজটা করবেন সেটা করবে, করার পরে বলবে কাজ শেষ, চাও। এটাই হচ্ছে ব্রেকের কাজ। নয়তো কিন্তু এই ব্রেকটা, যে এতগুলা ব্রেক দেখতেছেন, একটাও রান হবে না। হ্যাঁ, কেন রান হবে না? যখন কন্ডিশন ফিল আপ হবে তখন রান হবে, নয়তো একটাও রান হবে না। এই যে এই কেস লেখা আছে, কেসের পাশে একটা কন্ডিশন আছে, তাই না? এটার সাথে মিলতে হবে। যদি ডেটের ভ্যালুর সাথে এটা মিলে যায়, তাহলে এর পরে যে কলম দিয়ে যেটা লিখছেন সেটা রান হয়ে যাবে। কারণ 2-3 লাইন করে রান করা যায়। করার পরে যখন ব্রেক দিবেন, তখন এটা কাজ এখানে শেষ, সুইচ স্টেটমেন্ট অফ। বাই চান্স যদি ব্রেক না দেন, এর পরে আর কোনো কেসই পড়বে না। ওর ভেতরে যা যা কাজ দিয়েছেন সব সে করে ফেলবে। এটা হচ্ছে ব্রেকের কাজ। ইফটা ভালো করে বুঝলে চলবে। আপাতত সুইচ দেখে রাখেন, মনে থাকলে থাকলো, না থাকলে নাই। কিন্তু ইফ এলস এর একটা ভালো ব্যবহার হয়। ইফ এলস এর এমনকি একটা শর্টকাটও আছে, এটা টার্নারি অপারেটরের মাধ্যমে ইউজ হয়। একটু দেখেন। মনে করেন অপারেটর নাম কি বলছে, টার্নারি। টার্নারি অপারেটর। মনে করেন একটা এজ দিছি 20, তাহলে এখানে দেখেন কন্ডিশনটা কি দিছি। আচ্ছা, ও এআই যা দিছে তাই দিয়ে দিই। ইকো করো, কাকে ইকো করো? পাশে যেটা আছে ও যেটা রিটার্ন করবে সেটাকে ইকো করো। পাশে এটা কি রিটার্ন করবে? পাশে এখানে প্রথমে দেখেন একটা কন্ডিশন দিয়ে দিছে যে এইচ বড় কার থেকে, 18 থেকে। তারপরে যে টার্নারি অপারেটর বা কোশ্চেন করতেছি যে হ্যাঁ এটা কি সত্যি। যদি সত্যি হয় তাহলে দেখেন এখানে একটা কোলন আছে, দেখা যাচ্ছে না? যদি এই কন্ডিশনটা সত্য হয়, এই কোলনের বাম সাইডে যেটা আছে সেটা রান হয়ে যাবে। আর যদি সত্য না হয়, তাহলে এই কলনের ডান সাইডে যেটা আছে সেটা রান হয়ে যাবে। ইউ আর নট অ্যান অ্যাডাল্ট। তাহলে আমি হচ্ছে এইচ 20 দিছি, তাহলে কন্ডিশন সত্য, এইচ 12 বড় কার থেকে, 18 থেকে। তখন বলবে ইউ আর অ্যান অ্যাডাল্ট। আর যদি আমি এখানে দিয়ে দিলাম এইচটা চেঞ্জ করে দিয়ে দিলাম 16, তখন এই কন্ডিশন ফিল আপ হয়েছে? হইলো না, কারণ 16 18 থেকে বড় না। তখন এই যে কোলনের ওই সাইডে যেটা আছে ইউ আর নট অ্যান অ্যাডাল্ট, এটা রান হয়ে যাবে। এইভাবে আর কি জিনিসটা কাজ করে। তো এইটা যদি রিয়েল লাইফ উদাহরণ মানে ইফ এলস দিয়ে করতে চাইতেন, তাহলে এরকম লাগতো কিন্তু যে ইফ এইচ বড় এটা, এই দেখছেন ইফ এলস, যদি এটা কন্ডিশন পূরণ হয় তাহলে এটা রান করো, নয়তো এটা রান করো। এইটারই শর্টকাট হচ্ছে গিয়ে এটা, এটারই শর্টকাট হচ্ছে গিয়ে এটা, একটা টার্নারি অপারেটর।
ফাহিম নামে আপনাদের ব্যাচে কেউ আছে? কোন ব্যাচে? না না স্যার নাই। ভাই নেই। আচ্ছা থাক, চলেন তাহলে একটু আপনাদের হোমওয়ার্ক বুঝাই, তারপর যদি সামনে আগানো যায় আগাবো। না লুপ বড় হয়ে যায়, লুপ আর এগুলো খুবই বড়। আচ্ছা দেখেন একটু হোমওয়ার্কটা বুঝাই, মনোযোগ দেন। ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেট করো। প্রথম ইউনিট কত? 50 ইউনিট, 3.5 টাকা। 100 ইউনিট যখন ক্রস হয়ে যাবে তাহলে প্রথমে আপনি কি করবেন, একটা ভেরিয়েবল নেবেন, ভেরিয়েবলের নাম নেবেন হচ্ছে ইউনিটস বা ইউনিটস। ইউনিটস কত ইউনিটস এটা আমি আমার ইচ্ছা মতো চেঞ্জ করবো, আপনি জানেন না কত ইউনিটস। আপাতত আপনি দিয়ে রাখতে পারেন 100 ইউনিট হতে পারে। তাহলে দেখেন কন্ডিশন কি, যদি প্রথম ইউনিট 3.5 টাকা, কত? ফার্স্ট 50 ইউনিট, তাহলে এইখানে বলবেন ইফ, যদি ইউনিট ছোট অথবা সমান হয়, বিল কত হবে? হ্যাঁ আমাকে তো এআই করে দিছে। দেখেন বিল কত হবে, ইউনিটস ইন্টু 3.5 টাকা বিল, এটা আমি বিলের মধ্যে রেখে দিলাম। তাহলে বিলটা আমি পরে যে ইকো করে দিব, ইকো করে দিব কাকে? বিলটাকে। সেকেন্ডে দেখেন কন্ডিশন কি বলছে, ফর নেক্সট 100 ইউনিট, পরের 100 ইউনিট কত? 4 টাকা। ফর নেক্সট 100 ইউনিট, হ্যাঁ, ফর নেক্সট 100 ইউনিট 4 টাকা। তাহলে প্রথম 50 ইউনিটের জন্য তো আপনার কি বলে, প্রথম 50 ইউনিটের জন্য কত? এর তো পুরাটাই 4 দিয়ে গুণ দিয়ে দিছে রে। পুরাটা 4 দিয়ে দিলে হবে? এখানে তো বলে দিয়েছে যে কি, ফর নেক্সট 100 ইউনিট 4 টাকা, তাহলে পরের 100 ইউনিট হচ্ছে 4 টাকা। তাহলে এখানে একটা দিয়ে দিই যে বিল সমান সমান যে আপনার হবে আহ প্রথম 50 ইউনিট। আচ্ছা, 50 ইউনিট 3 টাকা, আর বাকি যেটা থাকবে সেটা 4 দিয়ে গুণ হবে। এইবার ঠিক আছে, 50 ইউনিট, প্রথম 50 ইউনিট 3.5 টাকা করে। পরবর্তী যা আছে, ইউনিট থেকে 50 বাদ দিলাম, তার মানে 100-র নিচে তো থাকবে। বাকি যেটা হয়তো 66 ইউনিট হতে পারে বা 76 ইউনিট হতে পারে। তো ওইটা থেকে আমি তো জানি না কত ইউনিট। তো 50 বাদ দিলে যা থাকে, তার মানে 100-র মধ্যে 50 বাদ দিলে যা থাকে, যদি 76 হয় তাহলে বাকি থাকে 50 ইউনিট বাদ দিলে থাকে হচ্ছে 26 ইউনিট। ওইটুকুর জন্য কত টাকা বিল হবে? 4 টাকা। ওইটা আবার স্যার গুণ করে টোটালটা যোগ হয়ে যাবে। হ্যাঁ বলেন। এইভাবে বুঝতেছি না, প্রথম থেকে মানে একবারে ভেঙে ভেঙে বুঝান। এখানে বলেন প্রথমে কোশ্চেনটা পড়েন, কি বলছে প্রথম কত ইউনিট? 50 ইউনিট, 50 ইউনিট হচ্ছে 3.5 টাকা করে। 3.5 টাকা, এটা তো সোজা। তাহলে ইউনিট যদি 50-এর সমান অথবা কম হয় তাহলে তাহলে 3.5 টাকা গুণ করলে যা বিল হয়। আচ্ছা। তারপরে বলছে কি, নেক্সট 100 ইউনিট, তার 100 মানে ইউনিট নেক্সট 100 ইউনিট মানে কি, 50-এর বড় কিন্তু, সরি 150-র ছোট। মানে 50-এর নেক্সট বড়,
নেক্সট 100। নেক্সট নেক্সট কত? 100 বলতে মানে, মানে 50-এর 100, পরের 100। নেক্সট 100 মানে এটা কিভাবে বুঝবো যে নেক্সট 100? 50 থেকে 100 বাদ যাবো নাকি? নেক্সট মানে কি? পরবর্তী। তাহলে আমার প্রথমটা কত ছিল? 50 পর্যন্ত ছিল। তাহলে 51 পরবর্তী থেকে কত? হ্যাঁ, 51 থেকে 150 100 পর্যন্ত, মানে পর্যন্ত। পরবর্তী 100। হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা, মানে 50-এর সাথে 100 যোগ করলে কত হয়? 150। 150। তাহলে এখানে কত হবে? ইউনিট 150-এর থেকে ছোট অথবা সমান, আর 50-এর থেকে বড়। এর মধ্যে যদি হয়, এখানে দেখেন বিলে একটা প্যাচ আছে। 50-এর সাথে গুণ করছি 3.5, কারণ কি? ওই যে প্রথম 50 ইউনিট 3.5, তারপর হুম যোগ করছি কত? ওই যে 50 বাদ দিলে যা থাকে তার সাথে 4 গুণ করে যোগ করছি। কেন 4 গুণ করছি? এই যে দেখেন এখানে 4 লিখছে, 4 টাকা। হুম 50-এর পরের প্রতি 100 ইউনিট জন্য আপনার কত পড়তেছে? 4 টাকা করে। প্রতি 100 ইউনিট না, প্রতি ইউনিটের জন্য। 50-এর পরে পরবর্তী 100 ইউনিটের জন্য আপনার 4 টাকা পড়ছে। এটা বাংলায় বুঝছেন? 50 ইউনিটের পরবর্তী 100 ইউনিট পর্যন্ত আপনার প্রতি ইউনিট 4 টাকা করে পড়ছে। অর্থাৎ তাহলে 51 থেকে 50 টাকা, 150-এর ভিতরে 4 টাকা করে পড়লো। 4 টাকা করে পড়ছে। তাহলে আমার প্রথম 50 ইউনিট তো 3.5 টাকাই করে আসছে, তাই না? হুম তো প্রথমে 50 ইন্টু 3.5 দিছি, দেন যোগ করছি কত? প্রথম 50 ইউনিট বাদে যা আছে, এই যে দেখছেন 50 বিয়োগ করে দিছি না, যা আছে তার সাথে 4 যোগ করে দিছি। উপরে আবার এই যে যোগ কন্ডিশন করলাম দিয়ে আবার দিছি। যোগ করছি হ্যাঁ কেন? উপরে, হ্যাঁ যোগ করে আবার বাদ দিছি, মানে এই মনে জিনিসটা করেন মাথায়। হচ্ছে, মনে করেন যে এখানে 76 ইউনিট করছেন। হুম। হুম 76 ইউনিটের 50 ইউনিটের বিল তো এইটুকু। আর হ্যাঁ, বাকি থাকে কত ইউনিট? বাকি থাকে হচ্ছে 26। এটা কিভাবে বাইর করছি? এই ইউনিট থেকে আমার ভাগ 50 দিয়ে। ইউনিটের বিল তো করে ফেলছি, বাইরে হুম, 26 ইউনিট। ওই 26 ইউনিট আমার 4 টাকা করে বিল দিতে হবে। অথবা আর এখানে মনে করেন 120 ইউনিট খরচ করছেন, তাহলে হুম, প্রথম 50 ইউনিটের বিল এইটা। বাকি থাকে কত? 120 থেকে 100, 50 বাদ দেন, 70। 70, 70 ইউনিট 4 টাকা 70। করে। এবার বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু যোগ যোগ মানে, মানে এটার বিল প্লাস হচ্ছে মানে ওইটা বাদ। এটা হচ্ছে প্রথম যোগ। 50-এর বিল, আর বাকি যে ইউনিট থাকে ওইটার বিল 4 টাকা করে যোগ করুন, তাই না? এই যে এখানে যে 70 ইউনিট বাকি থাকে, ওই 70 ইউনিট কত করে দিচ্ছেন? 4 টাকা করে দিচ্ছেন। হ্যাঁ আর প্রথম 50 ইউনিট 3.5 টাকা করে দিচ্ছেন, ওটা কি বাদ যাবে? ওটা বাদ যাবে না, ওটাও থাকবে। এই 4 টাকা করে বিল, এটাও থাকবে। দুইটা মিলায় যত বিল হয় সেটা হচ্ছে আপনার বিল আসতেছে ও, 76 অর্থাৎ, ইউনিটের। অর্থাৎ স্যার এরকম যে আমার যে 50 ইউনিট বিল হয়েছে ওইটা 3 হুম। টাকা করে হিসাব হবো, আর বাকিগুলো হচ্ছে 4 টাকা করে হিসাব করে যোগ হবো সব একসাথে। হ্যাঁ, যোগ হবে একসাথে। ও, এই কাহিনী। হুম। এখন বুঝছি। আচ্ছা। হুম। একটু দারুণ তো দেখে তো এই পার্টটা আপনাদের ক্লাস থেকে রবিবার, তাই না? জি স্যার। রবিবার। স্যার আমি কি ঠিক, স্যার আমি কি হুম। ঠিক বুঝছি? হ্যাঁ, ঠিক বুঝছেন। আচ্ছা, আমি তাও কনফিউজ আছি। মানে 50 ইউনিট 3 টাকা করে দাম নেবো, 3.5 টাকা। তারপরে হুম। 50-এর পরে এগুলো তো 4 টাকা করে যোগ হবে। 4 টাকা করে হিসাব করে 50 ইউনিটের দাম 3 টাকা, 3.5 টাকা করে যোগ হবো, মানে 4 টাকার সাথে, এই হিসাবে। হুম। তাই তো? হ্যাঁ। ঠিক আছে। এর আচ্ছা। পরের ইউনিটটা দেখেন। পরের ইউনিট কি বলছে? আবার পরবর্তী 100 ইউনিট 5 টাকা 2 পয়সা করে। তার মানে এখানে এসে এলসিফে এসে বলবো হচ্ছে গিয়ে, এলসিফ ইউনিট বড় 150 থেকে যদি হয়, এবং কত হয়? 150-এর পর কি আরো 100, তার মানে 250। 250 থেকে যদি ছোট হয়, হুম তাহলে বিল কত হবে? প্রথম 50 ইউনিট 3 টাকা, যোগ করো। তার পরবর্তী 100 ইউনিট কত? 4 টাকা, যোগ হুম করো।
বাকি যে ইউনিটটা থাকে সেটা 5 টাকা 20 পয়সা। তিনটা যোগ করলে জি। যা হয় সেটা হচ্ছে বিল। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এইটা হচ্ছে হোমওয়ার্ক প্রথমটা, হ্যাঁ। আপনি পুরাটা করে না, আমি তো হোমওয়ার্ক করেই দিলাম অর্ধেক বাদ। স্যার হুম। এটা এরকম করা যাবে না, ওই যে আমরা যে জাভাস্ক্রিপ্টে অ্যালার্ট করলাম, অ্যালার্টের যে কোনো একটা মান দিলেই দেখায় দিব যে এত টাকা বিল ও আইছে। না, আমি আপনার ভেরিয়েবলটা চেঞ্জ করে দিব। আপনি ইকো করে দেন, অ্যালার্ট দিয়ে না, ইকো করে দেন। ভেরিয়েবল চেঞ্জ করে আমি রিলোড দিব, আপনি যাতে মানটা চেঞ্জ হয়। আচ্ছা। এ পিএইচপি ক্যালকুলেটর ইউজিং সুইচ কেস ব্যবহার করে অ্যাডিশন, এটা আমি এআই ইউজ করে দেখাই দিই, আপনারা দেখে রাখেন, পরবর্তীতে করবেন, হ্যাঁ। এই যে দেখেন, একটা না ভেরিয়েবল নিচ্ছে, ভেরিয়েবলের নাম ও দিছে নাম 1, এর ভিতরে রাখছে কত 10, একটা ভেরিয়েবল রাখছে। আরেকটা ভেরিয়েবল নিছে, সেটার নাম্বার রেখেছে নাম 2। আচ্ছা, এই যে অপারেটর দিছে, হ্যাঁ, অপারেটর কত প্লাস দিছে না, অপারেটর এই যে এই চারটা নাম দিয়ে দিছে, এটা দিয়ে দিবে। অপারেটর হইতে পারে অ্যাডিশন, ডিভিশন, আচ্ছা। তো সুইচ কেসের মধ্যে আমি বললাম এই যে অপারেটর পাস করা, সুইচ কেসের ভিতরে কাকে পাঠাচ্ছে, অপারেটর। যদি অপারেটর অ্যাডিশন হয় তাহলে এটা যোগ করে দিবে। যদি অপারেটরের ভিতর অ্যাডিশন না থাকে, কি থাকে, সাবট্রাকশন, তাহলে কি করব, এই যে সাবট্রাকশন মিলে গেছে, বিয়োগ করে দিবে। যদি এই অপারেটরের ভিতরে আপনি সাবট্রাকশন না দিয়ে দেন মাল্টিপ্লিকেশন, তাহলে ও কি করে দিবে, জিনিসটাকে গুণ করে দিবে। আবার যদি আপনি ডিভিশন দিয়ে দেন এই অপারেটরের মধ্যে, তাহলে সুইচ কেসের মধ্যে এসে জিনিসটা ভাগ হয়ে যাবে। তো এরকম একটা সুইচ কেস তৈরি করবেন, যার ভিতরে অপারেটর বা যে কোনো নামে যে এইটা থাকলে আপনার সে যোগ বিয়োগ গুণ ভাগ চারটা কাজ করবে। এটা জি সোজা স্যার। মোটামুটি, এটা দেখেন। জি স্যার। আর তাছাড়া ভিডিও তো থাকবেই। চেক ইফ এ পার্সন ইজ এলিজিবল ফর ভোট বাই এইজ, এটা আমি মুখে বুঝাই দিই। একটা পার্সন যদি সে 18 বছরের বড় হয়, তাহলে সে ভোট দিতে পারবে। যদি 18 বছরের বড় না হয়, তাহলে সে ভোট দিতে পারবে না। 18 বছরের সমান অথবা বড় হইতে হবে, তাহলে সে ভোট দিতে এলিজিবল, হ্যাঁ। এরকম একটা ইফ এলস দিয়ে আপনি একটা কন্ডিশন বানান। এই যা, এই চার স্যার নাম্বারটা ইপিএলস দেখেন। তারপর সুইচ দিয়েও করা যাবে, দুইটা দিয়ে করা যাবে। দুটো দিয়ে করা যাবে, ইফ এলস দিয়ে করেন। চেক আচ্ছা ইফ এ পার্সন ইজ এলিজিবল ফর ম্যারেজ ইন বিডি বাই জেন্ডার, বাংলাদেশের প্রেক্ষাপটে সে বিয়ের উপযুক্ত কিনা জেন্ডার ওয়াইজ। এখানে কিন্তু একটু তফাৎ আছে, বলে রাখি। আপনি যদি পুরুষ হন, বাংলাদেশি আইন অনুযায়ী আপনার বিয়ের বয়স হচ্ছে 21। আর আপনি যদি নারী হন, তাহলে বাংলাদেশি আইন অনুযায়ী আপনার বিয়ের বয়স হচ্ছে 18। হ্যাঁ। স্যার, তাহলে 16 না? 16 কি করছে, করে নাই মনে হয়। আমি তো শুনছিলাম 16 করে দিছে, কারণ অনেক কেউ তো আগে মানে না। শুনছিলাম 16 করার কথা। বিডি অনেক করছে মানে। ম্যারেজেস, শেখ হাসিনা একবার শুনছিলাম 16 করতে চাইছিল, পরে ওই যে নারী জাগরণ কর্মীরা খুব মানে মাতামাতি করা শুরু করছে। হুম। 16 করলে তো আর প্রেম প্রীতি করার বয়স থাকে না, ওর জন্য মনে হয় 18 করে রাখছে। আর হুম। যাই হোক, আচ্ছা, এই 21 জি স্যার। ফর বয়স, এবং কি 18 বছর কি মেয়েদের জন্য। আচ্ছা, তো এখানে হচ্ছে গিয়ে আপনার কি, তাহলে কন্ডিশনটা কি বুঝতে পারছেন, যে আপনার যদি 18 বছর হয়, তাহলে কিন্তু বিয়ের জন্য উপযুক্ত বলবে না। সে দুইটা কন্ডিশন দেখবে, তাহলে মাঝখানে ইফ এর মধ্যে কি অ্যান্ড এর ব্যবহার হবে। যে বয়স যদি 18 হয় এবং যদি ফিমেল হয়, তাহলে সে এলিজিবল। আর বয়স ধরেন 18 দিলেন, কিন্তু তার জেন্ডার মেল, তাহলে সে কি হবে, এলিজিবল না। তাহলে এখানে ডাবল তা কন্ডিশন এটা দিতে। তো আবার যদি বয়স 21 হয়, হ্যাঁ বলেন, এটা ডাবল কন্ডিশন একসাথে রান করার তো পারবো না মনে হয়। এই যে আমি এখানে করছি না, ডাবল কন্ডিশন বয়স, এই যে ডাবল ডাবল বয়সও। কন্ডিশন দেখছেন, ও। এই যে দেখছেন, অ্যান্ড অথবা অর ইউজ করতে হবে, তাই না, ডাবল কন্ডিশন।
বয়সও মিলাবেন আবার জেন্ডারও মিলাবেন। তাহলে দুইটা আমার ভেরিয়েবল নেওয়া লাগবে, নিয়ে একটা, দুইটা ভেরিয়েবল নিয়ে করতে পারবো, হ্যাঁ। একটাতে মেল আর ফিমেল আর ওইভাবে এজ। হুম। আচ্ছা, চেক ইফ এ নাম্বার ইজ পজিটিভ অর নেগেটিভ। তাহলে আমি একটা ভেরিয়েবল আপনি নাম্বার দেখবেন, তারপর চেক করবেন নাম্বারটা পজিটিভ নাকি নেগেটিভ। তো আমি ওই ভেরিয়েবলের নাম্বার চেঞ্জ করে দেখবো যে আপনার এই সূত্রটা কাজ করে কিনা। এটা আপনাকে বানাইতে হবে, ঠিক আছে। ঠিক আছে। চেক ইফ নাম্বার ইজ অড অর ইভেন। এটা কি জানেন, অড আর ইভেন মানে কি? আর প্রোগ্রামার হচ্ছেন, এগুলা জানা লাগবে কিন্তু, হ্যাঁ। অড মানে হচ্ছে কি, বিজোড় সংখ্যা। ইভেন হচ্ছে জোড় সংখ্যা। জোড় সংখ্যা জানি কিন্তু ভুলে হ্যাঁ, গেছি। একটা নাম্বার থাকবে একটা ভেরিয়েবলের মধ্যে, আপনি আপনার মতো ইফ এলস বা ফাংশন যাই হোক চেক করবেন যে নাম্বারটা ইভেন নাকি অড। আমি আবার সেই ভেরিয়েবলের মান চেঞ্জ করে দেখবো আপনার সূত্র আসলে ঠিক আছে কিনা। চেক ইফ ডাটা দিছে। ইজ ইন্টেজার অর স্ট্রিং। ডাটা ইন্টেজার নাকি স্ট্রিং, এটা হচ্ছে গিয়ে আপনার চেক করতে হবে। মানে হচ্ছে ডাটা তো স্ট্রিংও হইতে পারে, তাই না? তারপর কি হইতে পারে, বুলিয়ান হইতে পারে, ডাটা টাইপ মনে আছে। ইন্টিজার, তারপর কি, ইন্টিজার বুলিয়ান, প্লট। ফ্লোট, হ্যাঁ, এগুলো হইতে পারে। তো আপনার শুধু ইন্টেজার আর স্ট্রিং এই দুটো চেক করবেন, এরকম একটা কন্ডিশন বানাইতে হবে। এন্ড মেনি মোর বাদ দেন। এই যে এই পর্যন্ত যে কয়টা আছে, হ্যাঁ, এই কয়টা আমি কপি করে আপনাদের ক্লাসরুমে দিচ্ছি, ওটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। আর আগের অ্যাসাইনমেন্ট দেন নাই কেন? একজন দিছেন, 4-5 জন ক্লাস করতেছেন, দিবেন না বাকিরা? একজন যে দিয়েছেন তাও তো ভালো হয়নি, তাও যে দিছেন বড় কথা। ভাই চেষ্টা ইনশাল্লাহ তো কালকের করছেন। মধ্যে সবগুলো দিয়ে দেবো, একটু খুব ব্যস্ত আচ্ছা ছিলাম তো এই ঠিক জন্য আছে। দিতে পারিনি। সরি ভাই। আচ্ছা, সমস্যা নেই। এপিসোড 5 চেক করেছিল, এপিসোড 6 সিমেস্টারিং অ্যাপাচি পিএসপি মাইস্কুয়েল। এটা হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল টপিক এপিসোড 7। আজকে কি কি শিখলাম পরে দেখি, আগে আমি একটা অ্যাসাইনমেন্ট করে দিই। আজকে শিখেছি শুধু হচ্ছে গিয়ে ছোট জিনিস। 4 6 ম্যাথমেটিক্যাল বিল্ট ইন ফাংশন কিছু দেখেছি, 7-8টা। আচ্ছা, ইফ এলস, ইউজ অফ কোর্স, অপারেটর দেখেছি, তাই না? এটাই তো বড় জিনিস, অপারেটর, ম্যাথমেটিক্যাল ফাংশন। ম্যাথমেটিক্যাল ফাংশন কিন্তু আরো আছে, কিন্তু ওইটা হচ্ছে হায়ার ম্যাথমেটিক্স যারা করে না তাদের ক্ষেত্রে লাগে, আমাদের লাগবে না। আচ্ছা, এখানে একটা অপারেটর আমি বাদ দিয়ে দিছি, দেখি এটা আমি দিই, একটু দেখাই দিই, হ্যাঁ। এই যে নাল সেফ আছে না, এই নাল সেফ অপারেটরটা একটু দেখাই, এই কাজ করে না। আচ্ছা, সমস্যা নেই। এটা কিছু যুবক ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে গিয়ে আরে খুললাম কি, এটা তো অ্যাসাইনমেন্টও না, ক্লাস ভিডিও না, দিয়ে দিই ক্লাস ভিডিও লিখে দিই। পরে ভিডিও আপলোড করে দিবেন এটার মধ্যে। উইন্ডো ভি আমার কাজ করে না, কাজ করে। ডিউ ডেট নেক্সট ক্লাসের মধ্যে দিয়ে দিন। আজকে কি হচ্ছে তারিখ, 2 তারিখ।
আজকে 2 তারিখ, আপনাদের নেক্সট ক্লাসে আমার সাথে বসা হবে বৃহস্পতিবারের আগের দিন, বুধবার। বুধবার বেলা 10টা 30-এর মধ্যে দিয়ে দিন। 10টা 30 মানে কি? 22টা 30। আচ্ছা, এটাও দিয়ে দিলাম। এবার আমি একটা অপারেটর দেখাই নেই, সেটা একটু দেখাই নেই, হ্যাঁ। নর্মালি আপনি যদি একটা ভেরিয়েবল ইকো করতে যান, এখানে ইকো করলেন হচ্ছে গিয়ে, মনে করেন একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবল ডিক্লেয়ারই করেন নাই। মনে করেন একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম নিলাম হচ্ছে গিয়ে আহ কি নাম যায়, কান্ট্রি। কিন্তু কান্ট্রি নামে কোনো ভেরিয়েবল আমি ডিক্লেয়ারই করি না। এই ক্ষেত্রে আপনি যদি পিএইচপি কোডটা রান করেন, তাহলে এখানে আপনি দেখবেন একটা ছোট্ট ওয়ার্নিং দেবে যে আনডিফাইন্ড ভেরিয়েবল কি, কান্ট্রি। 111 নম্বর লাইনে, 111 নম্বর লাইনে আমি কান্ট্রি প্রিন্ট করেছি, কিন্তু কান্ট্রি আগের মান কত বলি নেই। আমি যদি আগে মান দিয়ে দিতাম তাহলে কিন্তু এই এররটা দিত না। কান্ট্রির ভিতরে যদি আগে মান দিয়ে দিই, তাহলে এই এররটা দিত না। নাই, কোনো এরর নেই, ওই যে বাংলাদেশ প্রিন্ট হয়ে গেছে। তো এইটা আপনার যখন প্রোগ্রামিং করবেন, প্রায় এই সমস্যা পাবেন যে হ্যাঁ, এই ভেরিয়েবলের মান হয়তো একটু পরে আসবে, এখনো আসে নাই। ইউজার হয়তো কিছু সাবমিট করবে, সাবমিট করার পরে ইউজারের কান্ট্রি কি আমি জানতে পারবো। কিন্তু পিএইচপি আগে থেকেই প্যান প্যান শুরু করবে যে ভাই, কান্ট্রি কি প্রিন্ট করতে বলতেছো, এটা তো ভ্যালু নেই কোনো। তো এইখানে সেক্ষেত্রে এটা করে দেয় যে ভাই, তুমি এটা পাই না, এই যে ডাবল কোশ্চেন, যদি না পাও তাহলে তোমার কিছু করার দরকার নেই, ওই যে নাল লিখে দিলাম। অথবা না পাইলে তুমি বাংলাদেশ করে দাও, ওটাও করা যায়, বুঝে নিতে পারি। দেখেন কিছু নয়। ভাই এটা কি টার্নারি অপারেটর? টার্নারি অপারেটর উপরেরটা, এই যে ইফ এলস, এইটা হচ্ছে টার্নারি অপারেটর। এটা হচ্ছে পরেরটা, যেটা দেখলেন হচ্ছে নাল সেফ, দেখলেন না, নাল সেফ। জি জি। এইটা, এটা হচ্ছে না থাকলে আপনি সেফ থাকলেন আর কি। যে ওটা নাই, ওয়ার্নিং টার্নিং যাতে না দিল, যে থাকলে থাকলো, না থাকলেও তুমি নাল, আপনি নাল দিয়ে দিতে পারেন, অথবা কি দিতে পারেন, আপনার মতো যে কোনো কিছু লিখে দিয়ে, যে বাংলাদেশ লিখে দিতে পারেন। তাহলে কান্ট্রি থাকলে কান্ট্রি, ইউজারের কান্ট্রি দেখাবে। না থাকলে বাই ডিফল্ট সে যে বাংলাদেশ দেখাবে। আমি যদি একটু রিলোড মারি, ওই যে বাংলাদেশ চলে আসছে। আর উপরেরটা হচ্ছে আপনার টার্নারি অপারেটর, যে এই কন্ডিশন ফিল আপ হইলে এই কোলনের বাম সাইডে যেটা আছে সেটা রান হবে। এই কন্ডিশন ফিল আপ না হলে কোলনের ডান সাইডে যেটা আছে সেটা রিটার্ন করবে। দেন হয়তো আপনি সেটা ইকো করতেছেন। তো এইখানে হচ্ছে, এটা হচ্ছে টার্নারি অপারেটর, এই ভাই কোশ্চেন কাজের বড় চিহ্ন। ক্ষেত্রে ইপিএস আর এটা ইপিএস ব্যবহার করা ভালো হবে নাকি টার্নারি অপারেটর ব্যবহার করা ভালো হবে? যদি মাল্টিপল এরকম কন্ডিশন থাকে, তাহলে ইফ এলস দিয়ে চালাইতে হবে। যদি এরকম থাকে শুধু ইফ আর এলস, দুইটা আছে, এলস ইফ টেলস ইফ কিচ্ছু নেই, যে হয় এটা না হয় ওইটা, তখন টার্নারি শর্টকাট খুবই ভালো। জি ভাই। এটাই কাজের ক্ষেত্রে টার্নারি কখন ইউজ করবে, জাস্ট শুধু ইফ আর এলস আছে, হয় এটা না হয় ওটা, তখন টার্নারি। আমরা যখন ফুল ওয়েবসাইট তৈরি করবো তখন সব থেকে কোন অপারেটর বেশি ব্যবহার করা হবে? দেখা যায় এলসিএফ এর থেকে শুধু ইফ আর এলস এই দুটার ব্যবহার বেশি হয় নর্মালি। সেক্ষেত্রে ইফ এলস এর শর্টকাট হচ্ছে এই টার্নারি। তো তো এর জন্য দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে টার্নারিটা ইউজ হবে। লুপ কি, হোয়াইল লুপ, ফর লুপ, এগুলা কি ব্যবহার কেমন হয়, লাগবে, বেশি হয়? মারাত্মক লাগবে। দো বিশেষ করে হোয়াইল যখন লুপ। ডাটাবেস থেকে ডাটা আনবেন না, জি। যে 100 জনের ডাটা আসছে বা 50 জনের ডাটা আসছে, ওই ডাটা আনার জন্য আপনার লুপের মধ্যে ফালাই দিতে হবে। ওয়াইল লুপ ফালাইতে পারেন, ফর ইচ লুপ ফালাইতে পারেন, সব থেকে যেটা বেশি আপনার মর্জি। পার্সেন্টেজ ব্যবহার হয় কোনটা? এটা একটু বেশি ভালো করে এটা শেখাবেন তো। ডেভেলপারের উপর ডিপেন্ড করে। ওয়াইল লুপের একটা ভালো ইউজ আছে, ওয়াইল লুপ, ফর লুপ আর ফর ইচ লুপ, তিনটারই ভালো ইউজ আছে। ডেভেলপারের উপর ডিপেন্ড করে, ডেভেলপার কোনটা পছন্দ হোয়াইল করে। লুপ, ফর লুপ আর ফর ইচ লুপ। হুম, এই আর কি। ওয়াইল লুপের ভালো ইউজ করে কার, ওয়াইল লুপের বেশি ইউজ হয় দেখা যায়। সেই ক্লাসটা অনেক মজার হয়ে। আচ্ছা,
ঠিক আছে, আজকে আর বাড়তে চাচ্ছি না, কারণ হচ্ছে এর পরের টপিকটা অনেক বড়। হ্যাঁ, হোমওয়ার্কটা দিয়েন, হোমওয়ার্ক যেটা দিয়েছি এই টপিকটা বড়। এই যে লুপ যেটা দেখতেছেন না, এই যে ফর ইচ লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল, তারপর হচ্ছে অ্যারে, এইগুলো হচ্ছে বেশ বড়। এই অ্যারে ফাংশন গুলো দেখাইতে হবে। আর এই অ্যারে প্রবলেম গুলা নেক্সট দিনের হোমওয়ার্ক দিব। এর নেক্সট দিন আমরা, সম্ভবত একদিন আপনি জাভাস্ক্রিপ্টে বোঝাইছেন এইভাবে। হ্যাঁ হ্যাঁ, জাভা স্ক্রিপ্টের সাথে মিল আছে পিএইচপির। জি জি জি। ওই যে ইজারে ইনারে অনেকগুলো দেখলাম যে মিল আছে। অনেক মিল আছে কাছাকাছি শুরুর দিকে, পরে অ্যাডভান্স লেভেলে কাজ আলাদা, কিন্তু শুরুর দিকে অনেক মিল আছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। তাহলে ভালো থাকেন, আমি ভিডিওটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিচ্ছি। জি হ্যাঁ, ভিডিওটা আজকে যদি রাতে দিয়ে ইউটিউবে দিন। যদি ইউটিউবে প্রবলেম হয় তাহলে ড্রাইভে দিয়ে দিব। ওকে ভাই। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ তাহলে হাফেজ। আল্লাহ হাফেজ।